আমরা ইউনিটারি মেথড শিখছি। সেই ইউনিটারি মেথড আমাদের একদম বেসিক লেভেলে শিখছি। ইউনিটারি মেথডের বেসিক কথা, দ্য ফান্ডামেন্টাল থিং অফ ইউনিটারি মেথড ইজ কোনো একটা ভ্যালুর, কোনো একটা প্রাইস হতে পারে, কোনো একটা ভ্যালুর জন্য আরেকটা ভ্যালুর একটা কোয়ান্টিটি এরম হতে পারে। তাহলে একের জন্য কত হবে, ফর ওয়ান, ফর ইউনিট কত হবে সেটা বার করতে হয়। তাহলে আরেকটা কোনো ভ্যালু দেওয়া, সেটার জন্য কত হবে বলো, সেই ভ্যালুটা কত হবে। বা এখানে একটা এক্সাম্পল দিয়ে যদি ইউনিটারি মেথড আমরা দেখি, উম, সেই ইউনিটারি মেথড এক্সাম্পল দিয়ে দেখলে আরো বেশি আমাদের ফ্রুটফুল হবে এবং আরো ভালো করে আমরা বুঝতে পারবো। বেসিক কথা অফ ইউনিটারি মেথড: 30 মিটার অফ ক্লথ ক্যান বি হ্যান্ড ফর রুপিস 50। আমরা বেসিক একটা এক্সাম্পল দিয়ে ইউনিটারি মেথড শেখার চেষ্টা করছি। বলেছে 30 মিটার অফ ক্লথ ক্যান বি হ্যাড ফর রুপিস 40। 40 টাকায় 30 মিটার কাপড় কিনতে পাওয়া যায়, আমরা কিনতে পারি। হাউ মাচ ক্লথ ক্যান বি হ্যাড ফর রুপিস 15? 15 টাকায় তাহলে কতটা ক্লথ কিনতে পারবো। তাহলে হাউ মাচ ক্লথ, কি জানতে চেয়েছে, কার সম্বন্ধে জানতে চেয়েছে, ক্লথের সম্বন্ধে। যেটা সম্বন্ধে জানতে চাইবে সেই জিনিসটা সবসময় আমাদের রাইট হ্যান্ড সাইডে রাখতে হবে। যেই জিনিসটা আমাদের জানতে চাইবে সেই জিনিসকে আমাদের সবসময় রাইট হ্যান্ড সাইডে রাখতে হবে। অলওয়েজ হ্যাভ টু প্লেস ইন রাইট হ্যান্ড সাইড। এবং যেই ভ্যালুগুলো দেওয়া আছে, যেমনি টাকাটা দেওয়া আছে, তাকে আমাদের লেফটে রাখতে হবে। ইউনিটারি মেথডের এই যে হেড বলছি এদের, এই হেডগুলো এখানে দুটো হেড নিয়ে আমরা দেখছি। তিনটে হেড হতে পারে, চারটে হেড হতে পারে, আটটা হেড হতে পারে। নাম্বার অফ হেডস আমাদের বাড়তে থাকবে যেরকম যেরকম আমাদের ক্লাস বাড়তে থাকবে। আমরা এখন স্ট্যান্ডার্ড 6-এ আছি, দুটো বা তিনটে ম্যাক্সিমাম পাবো। 7-এও ওরম দুটো তিনটে পাবো। কিন্তু ক্লাস 8-এ উঠে দেখবো সাতটা আটটা এরম হেড আছে। প্রত্যেকটা হেডকে আমাদের জাজ করতে হবে এই ক্লথের সাথে তারা কিরম ধরনের রিলেশন তৈরি করেছে। ক্লথের সাথে রিলেশন তৈরি করা মানে আমাদের এই হেড দিয়ে জাজ করতে হয়। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি লিখবো, ইন দ্য ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ দ্য প্রবলেম মে বি স্টেটেড অ্যাজ। এটা আমাদের খুব বেসিক কথা, লিখতেই হবে। ইন দ্য ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ দ্য প্রবলেম মে বি স্টেটেড অ্যাজ, প্রচন্ড বেসিক কথা, আমাদের লিখতেই হবে, লিখলাম। দেন রাইট হ্যান্ড সাইডে কাকে রাখতে হবে, যেটা খুঁজতে দিয়েছে, হাউ মাচ ক্লথ ক্যান বি হ্যাড। ক্লথ সম্বন্ধে জানতে চেয়েছে, তাহলে ক্লথকে আমাদের রাইট হ্যান্ড সাইডে রাখতে হবে। কি দিয়ে দেওয়া থাকছে, টাকা দিয়ে দেওয়া থাকছে, টাকাগুলোর ভ্যালু দিয়ে দেওয়া থাকছে, তাহলে টাকাকে আমাদের লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে। উই হ্যাভ টু প্লেস দ্যাট অ্যামাউন্ট ইন লেফট হ্যান্ড সাইড। টাকাকে আমাদের লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে। তাহলে কি দিয়ে দিয়েছে, গিভেন কন্ডিশনে বলেছে 40 রুপিজে আমরা 30 মিটার অফ ক্লথ পাই। আর এর ইউনিট গুলো যাতে ডিফাইন হচ্ছে সেটাও কিন্তু মেনশন করে দিতে হবে অবশ্যই। অ্যামাউন্টটা আমরা রুপিজে ক্যালকুলেট করছি। এই অ্যামাউন্ট কিন্তু চাইলে আমরা ইউরোতে করতে পারি, ডলারে করতে পারি, ইয়েনে করতে পারি, তারপরে টাকাতে করতে পারি, মানে বাংলাদেশি টাকা। আর দেন এই ইউনিটটা কিসে এক্সপ্রেস করছি সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। আমাদের রুপিয়া এর বা শ্রীলঙ্কার কারেন্সিকেও রুপিয়া বলে। বাট এবার তাহলে আমরা কিসে করছি, এই সিম্বলটা দিতে হবে। এটা প্রত্যেকটা আহ, দেশের একটা কারেন্সি আছে, সেই সিম্বল বা রুপিজও লিখতে পারি। আর এস ক্লথকে আমরা মিটারে দেওয়া আছে, মিটারেই রাখছি। এখানে এরমও হতে পারতো যে এখানে ক্লথটা দিয়ে দিয়েছে, টাকা কত জানতে চেয়েছে, আর সেই ক্লথটা মিটারে না দিয়ে সেন্টিমিটারে দিয়েছে। তাহলে কিন্তু সেই ভ্যালুকে আমাদের মিটারে কনভার্ট করে নিতে হতো। আমরা মেট্রিক সিস্টেম শিখে এসেছি অলরেডি, মিটার থেকে কিভাবে ডেসিমিটারে যেতে হয়, মিটার থেকে কিভাবে সেন্টিমিটারে যেতে হয়, সেন্টিমিটার থেকে কিভাবে মিটারে যেতে হয়। সেইভাবে আমাদের ভ্যালু চেঞ্জ করে নিতে হতো। তো সবই দেখছি আমাদের গিভেন নোন ভ্যালু এবার একই ইউনিটে দেওয়া, খুব সিম্পল ওয়েতে। তাহলে কি লিখছি, 40 টাকায় 30 মিটার অফ ক্লথ উই ক্যান পারচেজ, উই ক্যান বাই 40 টাকায় 30 মিটার অফ ক্লথ। তাহলে ক্লথ সম্বন্ধে জানতে চেয়েছে, ক্লথকে আমাদের রাইট হ্যান্ড সাইডে রাখতেই হবে। সমস্ত লেখা লিখলাম আমরা। এবার 40 রুপিজে 30 মিটার অফ ক্লথ কিনতে পারি, তাহলে 15 রুপিজে কত মিটার অফ ক্লথ কিনতে পারবো।
যেটা জানতে চাইবে সেখানে কোশ্চেন মার্ক, যেটা আমাদের জানতে চাইছে সেখানে কোশ্চেন মার্ক। নেক্সট, আমরা দেখব যে এই ক্লথ যেটা হেডিংটা, এই দুটো হেডিং দেখতে পাচ্ছি দেওয়া আছে, দুটো হেডার দেওয়া আছে, ক্লথ আছে অ্যান্ড অ্যামাউন্ট আছে। দেখছি ক্লথের সাথে অ্যামাউন্ট কি ধরনের রিলেশন এস্টাবলিশ করছে। ক্লথ যদি বেশি কিনি তাহলে বেশি অ্যামাউন্ট পে করব, ক্লথ যদি কম কিনি তাহলে কি কম অ্যামাউন্ট পে করব। ক্লথের সাথে অ্যামাউন্ট কি ধরনের রিলেশন এস্টাবলিশ করছে আমাদেরকে ডিটারমিন করতে হবে। দেখছি ক্লথের সাথে অ্যামাউন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, বা ক্লথের সাথে অ্যামাউন্ট ডিরেক্ট রিলেশন তৈরি করছে। তাহলে ক্লথের সাথে অ্যামাউন্ট যখনই ডিরেক্ট রিলেশন করছে, যেইখানে কোয়েশ্চেন মার্ক আছে, যেই দিকে কোয়েশ্চেন মার্ক পাবো, যেখানেই কোয়েশ্চেন মার্ক পাবো সেখানে আমরা কি করব, সেখানে আমরা আপসাইড অ্যারো দেবো। যেখানেই কোয়েশ্চেন মার্ক পাবো সেখানে আমরা আপসাইড অ্যারো দেবো, দিলাম। দেখছি ক্লথের সাথে অ্যামাউন্ট এটাও ডিরেক্ট প্রপোর্শন, মানে ক্লথ যদি আমাদের বাড়ে, ক্লথের মিটার যদি বাড়ে তাহলে বেশি টাকা পে করতে হবে, বা বেশি টাকা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা বেশি মিটার অফ ক্লথ কিনতে পারবো। তাহলে ডিরেক্টলি প্রপোর্শন। তাহলে যেখানেই কোয়েশ্চেন মার্ক দেখছি সেখানেই আমাদের আপসাইড অ্যারো। অ্যান্ড আপসাইড অ্যারো দেওয়ার পর আমরা অ্যামাউন্টটাও দেখছি যে ক্লথের সাথে যেহেতু ডিরেক্ট প্রপোর্শন হচ্ছে, তাই জন্য অ্যামাউন্টের জায়গাও আমরা আপসাইড অ্যারো দেবো, অ্যামাউন্টের জায়গাও আমরা আপসাইড অ্যারো দেবো। তাহলে যেখানেই আমরা দেখতে পাচ্ছি আমাদের, যেখানেই আমরা দেখতে পাচ্ছি আহ আপসাইড অ্যারো আছে, যেখানেই দেখছি আমাদের কোয়েশ্চেন মার্ক আছে সেখানেই আপসাইড অ্যারো দেবো। যদি ডিরেক্ট রিলেশন হয়, যদি ডিরেক্ট রিলেশন হয় তাহলে আপসাইড অ্যারো দেবো সেই হেডারে। যদি এখানে আরেকটা হেডার থাকতো এবং তার সাথে দেখতাম এটা ইনভার্স রিলেশন, সেই ক্ষেত্রে ডাউন সাইড অ্যারো দিতাম। তাহলে এখানে আমরা দেখছি আপসাইড অ্যারো, তাই আপসাইড অ্যারো দিয়েছি। খুব বেসিক কথা, ফান্ডামেন্টাল কথা ইউনিটারি মেথডে, এইভাবে লিখতেই হচ্ছে, এইভাবে রিপ্রেজেন্ট করতেই হচ্ছে। নেক্সট স্টেপে আমরা এই যে আপসাইড অ্যারো দিলাম সেটাই আমরা ভাষায় এক্সপ্রেস করছি কি হবে, কোয়ান্টিটি অফ ক্লথ, যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া থাকে, আমরা এইটা যেই হাত দিয়ে লিখি সেটাকে রাইট সাইড বলি আর এটাকে লেফট সাইড বলি। এটা রাইট হ্যান্ড সাইড আর এটা লেফট হ্যান্ড সাইড। যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া থাকবে, যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া থাকবে, দ্যাট ভ্যালু, সেই রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কি হবে, সেই রাইট হ্যান্ড সাইডের ভ্যালুকে আমাদের কম্পেয়ার করতে হবে অন্য যে হেডাররা আছে তাদের সাথে। তাহলে কম্পেয়ার করেছি এবং বুঝেছি যে এরা ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই জন্যই তো এখানে যেখানে কোয়েশ্চেন মার্ক সেখানে সবসময় আপসাইড হবে। তাহলে আরেকটা হেডারে বুঝলাম ক্লথের সাথে অ্যামাউন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে ক্লথ যদি বেশি কিনতে হয় বেশি অ্যামাউন্ট পে করতে হয়, বা বেশি ক্লথ কিনলে বেশি অ্যামাউন্ট পে করবো, বেশি অ্যামাউন্ট থাকলে বেশি ক্লথ কিনতে পারবো। তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল। যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল, ক্লথে আমরা আপসাইডারও দেখেছি, অ্যামাউন্টেও কিন্তু আপসাইডারও দেবো। তাহলে এটা বুঝে গেছি, এই যে বুঝে গেলাম সেটাই আমরা এখানে লিখবো। কি লিখবো, কোয়ান্টিটি অফ ক্লথ ইন মিটার ইজ ইন ডিরেক্ট রিলেশন উইথ অ্যামাউন্ট, ইজ ইন ডিরেক্ট রিলেশন উইথ অ্যামাউন্ট। এখন যা যা ঘটলো সেটা এবারে সেন্টেন্স, স্টেটমেন্ট দিয়ে লিখতে হবে। স্টেটমেন্ট দিয়ে কিভাবে লিখবো, ইন রুপিস 40 উই ক্যান বাই, এটা পারচেজও লিখতে পারতাম, উই ক্যান বাই আ ক্লথ অফ লেন্থ 30 মিটার। ইন রুপিস 40 উই ক্যান বাই আ ক্লথ অফ লেন্থ 30 মিটার। ইন রুপিস 1 উই ক্যান বাই আ ক্লথ অফ লেন্থ 30 বাই 40। খুব ইম্পর্টেন্ট কথা। এখানে যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, এখানে যেহেতু এটা ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে দুদিকেই আপসাইড অ্যারো, তাহলে একজন যদি বাড়ে আরেকজনও বাড়বে, একজন যদি কমে আরেকজনও কমবে। তাহলে এই 40 টাকাটা 1 টাকা হয়ে গেল, 40 টাকাটা কমে গিয়ে পরে যখন, আচ্ছা ইউনিটারি মেথডের অ্যাকচুয়াল নিয়ম, ইউনিটারি মেথড নামকরণই হয়েছে
এই ওয়ে অফ যে ডুইং নিউমেরিক্যালস, ওয়ে অফ ডুইং দ্যাট প্রবলেম সাম, তার নাম ইউনিটারি মেথড অনলি বিকজ 1 টাকার দাম কত, দেন যেই টাকাটা দিয়ে দিয়েছে বা সামথিং ভ্যালু দেওয়া আছে তার দাম, তার কোয়ান্টিটি কত পাবো। 1 টাকার দাম কত, দেন যে কোয়ান্টিটি, যে ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুতে কত কোয়ান্টিটি পাবো। এই ওয়েতেই আমাদের বের করতে হবে, যতটা অঙ্ক দেখতে পাবো প্রত্যেকটাই অঙ্ক, প্রতিটা অঙ্ক এই ওয়েতে বাড়বে। 1 টাকা, একটার, একটা জিনিসের, একটা মিটারের, এরম যা হবে একে আনতে হবে ফার্স্টে, দেন তারপরে যে ভ্যালুটা দেওয়া থাকবে তাতে কত হবে। তাই জন্যই এই চ্যাপ্টারের নাম ইউনিটারি মেথড, কারণ ইউনিটের দাম কত, বা একটা ইউনিটে, ইউনিট রুপিজে আমরা কত পারচেস করতে পারবো, হাউ মাচ কোয়ান্টিটি অফ ক্লথ ক্যান বি পারচেজ ইন ইউনিট রুপিস, ইউনিট রুপিস মানে 1 রুপি, 1 টাকায় কত করতে পারবো, এই একটা আমাদের মাঝখানে আনতেই হবে। তাই জন্যই এই চ্যাপ্টারের নাম ইউনিটারি মেথড। তাহলে ইউনিটারি মেথডের যে ডেফিনেশন আমরা দিতে চাইছিলাম সেটা এক্সাম্পলের সাথেই বুঝলাম, যে ওয়ানের প্রাইস কত, ওয়ানের যদি 1 টাকা হয় তাহলে কত অ্যামাউন্ট পাবো 1 টাকায়, যদি 1 মিটার হয় 1 মিটারে কত পাবো, যদি 40টা লোকের আহ, এত টাকা পায় এতদিনে, তাহলে একটা লোকের একদিনে কত টাকা পাবে। এই একটা লোক একদিন সবকটা এক এক আনার পরে কত হচ্ছে দেখতে হবে, দেন তারপরে ভ্যালুগুলো যেরকম যেরকম বলা থাকবে বাড়বে। এইটা আমরা বুঝেছি, ভেরি গুড, বুঝেছি। নেক্সট আমাদের বুঝতে হবে যে এখানে ওয়ান যখন লিখছি, তার মানে 40 থেকে 1 টাকা হতো, আগে 40 টাকায় 40 মিটার অফ ক্লথ পাচ্ছিলাম, এখন 1 টাকায় কিছু অ্যামাউন্ট অফ ক্লথ পাবো। সেটা কি বেশি পাবো না কম পাবো। এই যে এখানে আগে আমরা দেখে বুঝেই নিয়েছি যে ক্লথের সাথে অ্যামাউন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল, যে ক্লথ যদি বাড়াতে হয় অ্যামাউন্টও বাড়াতে হবে, ক্লথ বেশি কিনতে চাই, আমি পুজোর সময় গেছি, একটা জামা কিনেছি, একটা জামার যা প্রাইস হবে নিশ্চয়ই 3টে জামা বা 4টে জামা কিনতে চাই, বা 3টে জামা 3টে প্যান্ট কিনতে চাই, তার প্রাইস সেম হবে না। তাহলে যত বেশি কোয়ান্টিটি অফ আমাদের ক্লোথস বাড়বে তত আমাদের অ্যামাউন্ট বাড়ে। ঠিক একই একটা কাপড়, একটা কোনো ব্রিটের একটা পার্টিকুলার ব্রেথ আছে, ধরা যাক শাড়ি আছে, একটা শাড়ি দেওয়া আছে, বা কোনো এরকম বেডশিট এরকম বিশাল বড় রোলে আসে, একটা পার্টিকুলার ব্রেথ থাকে, অ্যান্ড লেন্থটা যত আমরা বাড়াবো, আমাদের লেন্থ যত বাড়াবো তত আমাদের অ্যামাউন্ট বাড়বে। কত মিটার ক্লথ চাই, ব্রেথটা ওদের ইউনিফর্ম ডিফাইন করা আছে, যে সামথিং 2 মিটার 1.5 মিটার ডিফাইন করা আছে। এবারে লেন্থ যত আমি বাড়াবো তত আমাদের অ্যামাউন্ট বাড়বে, লেন্থ যত বাড়াবো অ্যামাউন্ট বাড়বে। এটাই হচ্ছে এই মিটারে ক্লথ ক্যালকুলেশনের অ্যাকচুয়াল মানে। আমরা ক্লথ তো অ্যাকচুয়ালি এরিয়া দেখতে পাই, একটা ক্লথ লেন্থ আর ব্রেথ নিয়ে থাকে, একটা ক্লথ সবসময় লেন্থ থাকবে তার সাথে ব্রেথ থাকবে, এই করে তো ক্লথের এরিয়া হয়। কিন্তু ক্লথের এরিয়া না বলে কেন শুধু লেন্থ বলা হয়, তার কারণ ব্রেথটা ইউনিফর্মিটি মেনটেন করেছে, এই এখানে ক্লথের ব্রেথটা ইউনিফর্মিটি মেনটেন করছে, লেন্থটা যত বাড়বে তত আমার প্রাইস বাড়তে থাকবে। লেন্থ এইটুকু চাই একরকম প্রাইস, আরো বেশি চাই আরো বেশি প্রাইস, তাহলে ডিরেক্ট রিলেশনে আছে। তাহলে এই 40 টাকা থেকে যখন 1 টাকা হচ্ছে, নিশ্চয়ই ক্লথের কোয়ান্টিটিও কমে যাবে। তাহলে এই ক্লথের কোয়ান্টিটি কমাবো কি হবে, আমাদের ডিভাইড করে কমাতে হবে। তাহলে ডিরেক্ট রিলেশনে যখনই থাকে, এখানে আপসাইড অ্যারো যখনই দিয়ে দিতে পেরেছি, এক যখনই আনবো তখনই ডিভাইড করে দেবো। যখনই আপসাইড অ্যারো দিতে পেরেছি, যেই যেই হেডের সাথে যেই যেই হেডের অ্যাপসাইড অ্যারো এসছে, এক যখনই আসবে এর নিচেই, ক্লথের নিচে বা এই অ্যামাউন্টের নিচে, ক্লথের নিচে তো কিছু আসবে না, অ্যামাউন্টের নিচে যখনই ওয়ান আসবে তখন আমাদের ডিভাইড করে দিতে হবে। এটা যদি ডাউন সাইড অ্যারো থাকতো তাহলে কি হতো, যদি এখানে ওয়ান লিখতাম তাহলে মাল্টিপ্লাই করতাম, একজন কমলে আরেকজন বাড়বে। যদি ডাউন সাইড অ্যারো থাকতো এখানে, আমরা দেখে হেডার দেখে আমাদের বুঝতে হবে যে ডাউন সাইড না আপসাইড, আর সেখানে যদি ডাউন সাইড অ্যারো থাকতো কোনোভাবে, তাহলে একজন যদি ওয়ান করতাম, এখানে অ্যামাউন্ট যদি ওয়ান করতাম, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, উপরের ভ্যালুটা তখন মাল্টিপ্লাই হয়ে যাবে সেই ক্ষেত্রে, যদি ডাউন সাইড অ্যারো থাকতো তাহলে। তাহলে আপসাইড অ্যারো দেখতে পাচ্ছি মানেই যেখানেই ওয়ান আনবো তার উপরে যে ভ্যালুটা এক্সপ্রেসড হবে সেটা দিয়ে
এই রাইট হ্যান্ড সাইডে এক্সট্রিম রাইট যে ভ্যালুটা এক্সপ্রেস হচ্ছে তাকে ডিভাইড করে দিতে হবে এই উপরের যেই কলমের প্রিভিয়াস ভ্যালু তাকে দিয়ে ডিভাইড করে দিতে হবে। একদম এক্সট্রিম রাইটের যে ভ্যালুটা, এক্সট্রিম রাইটের ভ্যালুকে আমাদের কলমের প্রিভিয়াস ভ্যালু দিয়ে ডিভাইড করে দিতে হবে। 30/40 এত মিটার। এবারে রুপিস 15-এ আমরা কত মিটার ক্লথ কিনতে পারবো? আবার দেখছি টাকা বাড়ছে, তাহলে অ্যামাউন্ট অফ ক্লথ, কোয়ান্টিটি অফ ক্লথও বাড়বে। কোয়ান্টিটি অফ ক্লথ বাড়াতে গেলে আমাদের মাল্টিপ্লিকেশন দরকার। তাহলে কি করব? মাল্টিপ্লাই করে দেবো, জাস্ট মাল্টিপ্লাই। 30/40 × 15 করছি। জিরো দিয়ে জিরো ক্যান্সেল করলাম, দেন 15 × 3 45 হলো, 45/4 কত হচ্ছে আমাদের 11 হোল 1/4 মিটার। তাহলে এটাই হবে আমাদের রিকোয়ার্ড আনসার। বলবো দ্য রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ ক্লথ, the required length of cloth can be bought with rupees 15 is 11 whole 1/4 মিটার বা 11.25 মিটার, এরকমও বলতে পারি, বা 11 হোল 1/4 মিটার। এটাই হবে আমাদের আনসার। তাহলে কি লিখবো? আনসারে লিখবো the required length of cloth can be bought with rupees 15 is 11 whole 1/4 meter or 11.25 মিটার। এটাই আমাদের আনসার। আমরা আরেকটা এক্সাম্পল দেখছি এই আমাদের ইউনিটারি মেথড এর অঙ্কে, যার 3টে হেড আমরা পাবো। এখানে বলা হচ্ছে আ কম্পিউটার কোম্পানি ম্যানুফ্যাকচার্স 180 ল্যাপটপস উইথ দ্য হেল্প অফ 40 ইঞ্জিনিয়ার্স ইন 30 days। একটা কম্পিউটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি 180 খানা ল্যাপটপ বানাতে পারে 40 জন ইঞ্জিনিয়ারের সাহায্যে ইন 30 ডেজ। 30 দিন, 30 দিনের মধ্যে 180টা ল্যাপটপ বানাতে পারে উইথ দ্য হেল্প অফ 40 ইঞ্জিনিয়ার্স। এবার আমাদের খুঁজতে বলেছে লেট আস ফাইন্ড হাউ মেনি ইঞ্জিনিয়ার্স উড বি নিডেড টু ম্যানুফ্যাকচার 2700 ল্যাপটপস ইন 200 ডেজ। 2700টা ল্যাপটপ বানাতে 200 দিন তাকে দেওয়া হচ্ছে, তাহলে কতজন ইঞ্জিনিয়ার তার লাগবে এই 2700 ল্যাপটপ বানাতে 200 দিনের মধ্যে? এটা আমাদের জানতে চাই। তাহলে আমরা যা শিখেছি আগে সেটাই লিখবো। ইন দ্য ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ দ্য প্রবলেম মে বি স্টেটাস, স্টেটাস লিখলাম। দেন আমাদের বার করতে কি দিয়েছে? হাউ মেনি ইঞ্জিনিয়ার্স, ইঞ্জিনিয়ার্স বার করতে দিয়েছে। তাহলে ইঞ্জিনিয়ারদের নাম্বার অফ ইঞ্জিনিয়ারকে একদম এক্সট্রিম রাইটে রাখতে হবে। নাম্বার অফ ইঞ্জিনিয়ারের ভ্যালুকে আমাদের এক্সট্রিম রাইটে রাখতে হবে। তাহলে নাম্বার অফ ইঞ্জিনিয়ার আমরা এক্সট্রিম রাইটে রাখছি। এখন নাম্বার অফ ল্যাপটপস, সেইটাই তো আমাদের বানাতে হবে। দেন ফার্স্টে রাখছি একদম নাম্বার অফ ল্যাপটপ। দেন কত দিন আমাদের প্রোভাইডেড থাকছে, নাম্বার অফ ডেজ লিখলাম। 3টে হেডিং লিখলাম। প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া থাকে, প্রথম যে সেন্টেন্সটা দেওয়া থাকে, সেখানে একটা রিলেশন বলে দেওয়া থাকে কততে কত হলে কত হবে। তাহলে 180 ল্যাপটপস 30 ডেজ ধরে বানাতে পারে 40 জন ইঞ্জিনিয়ার। একটা কন্ডিশন ফার্স্টে দেওয়া থাকতেই হবে, নাহলে আমরা অঙ্ক করতে পারবোই না। দেন আমাদের জানতে চেয়েছে 2700 ল্যাপটপস 200 জন ইঞ্জিনিয়ার 200 দিন ধরে কতজন ইঞ্জিনিয়ার বানাতে পারবে। তাহলে আমাদের ইঞ্জিনিয়ার ফাইন্ড করতে বলেছে, আমরা ইঞ্জিনিয়ারে কোশ্চেন মার্ক দিই। যেখানেই কোশ্চেন মার্ক দিই, যেখানেই এক্স লিখি বা যেখানেই কোশ্চেন মার্ক দিই, সেখানেই আপসাইড অ্যারো আমাদের দিতে হবে। যেখানেই কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি সেখানেই আপসাইড অ্যারো, যেখানেই কোশ্চেন মার্ক সেখানেই আপসাইড অ্যারো। আপসাইড অ্যারো আমরা দিতে পেরেছি, যেখানেই কোশ্চেন মার্ক সেখানেই আপসাইড অ্যারো দিতে পেরেছি। এবারে আমাদের খুব বিচার বিবেচনা দিয়ে মাথা ঠান্ডা করে এইসব ভ্যালু ট্যালু ভুলে যাবো। ভ্যালু দিয়ে কোনো কাজ নেই।
এই ভ্যালুগুলো দেখতেই হবে না, ভ্যালুগুলোকে ইগনোর করবো, কোনো ভ্যালুর দরকার নেই। জাস্ট আমরা হেডিং গুলো খুব কমন সেন্স অ্যাপ্লাই করে, একদম মিনিমাম কমন সেন্স অ্যাপ্লাই করে এই হেডিং গুলোকে আমরা অবজার্ভ করব এবং বোঝার চেষ্টা করব কি হতে পারে, কার সাথে কে কি ধরনের রিলেশন বাড়াচ্ছে। এবারে আমরা ভাবছি নাম্বার অফ ইঞ্জিনিয়ার বাড়িয়ে দিলাম, নাম্বার অফ ল্যাপটপসও সেম, সেম যা বানাতে হবে সেটা সেমই আছে। নাম্বার অফ ইঞ্জিনিয়ার আমি বাড়িয়ে দিয়েছি, নাম্বার অফ ল্যাপটপ যা বানাতে দিয়েছে সেটাই আছে, সেটা কনস্ট্যান্ট আছে, দ্যাট রিমেন্স কনস্ট্যান্ট। এটা আমাদের কনস্ট্যান্ট আছে, নাম্বার অফ ল্যাপটপ, দ্যাট রিমেন্স কনস্ট্যান্ট। তাহলে নাম্বার অফ ডেজ সেটা কি বাড়াতে হবে না কমাতে হবে, বা বাড়বে না কমবে? তাহলে ইঞ্জিনিয়ারদের আমি হায়ার করেছি ফর গ্রান্টিং এনি জব, তাদের কাছ থেকে আমি কোনো রকম কাজ, কাজে তাদেরকে লাগাবো। তাদের যে ওয়ার্কিং আওয়ার থাকবে সেই ওয়ার্কিং আওয়ারে তারা এসে প্রত্যেকে দে হ্যাভ টু ওয়ার্ক। তারা ইঞ্জিনিয়াররা আইডল বসে থাকবে অ্যান্ড তাদের পে করা হবে, এরকমটা তো কোথাও হয় না, কোনো কোম্পানি করে না। সেটা ব্যাড কোম্পানিওয়ালা হয়। শুধু কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশন তারা হয়তো এরকম ভাবে করে যে বসিয়ে বসিয়ে স্যালারি দেয়, মাইনা দেয়। বাট এবার নাম্বার অফ ইঞ্জিনিয়ার, নাম্বার অফ ইঞ্জিনিয়ার আমি হায়ার করছি বা নাম্বার অফ ইঞ্জিনিয়ার আমি বাড়িয়ে দিচ্ছি, নাম্বার অফ ল্যাপটপ যা বানাতে হতো সেটা সেমই আছে। তাহলে ডেজ কি আমার কম লাগার কথা, কারণ ইঞ্জিনিয়ার তো বেড়ে গেছে, ডেজ তো কম লাগার কথা। নাম্বার অফ ল্যাপটপ সেম আছে, তাহলে ডেজ তো আমার কম লাগার কথা। তার মানে নাম্বার অফ ইঞ্জিনিয়ার অ্যান্ড নাম্বার অফ ডেজ আর ইন ইনভার্স রিলেশন, নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড নাম্বার অফ ডেজ আর ইন ইনভার্স রিলেশন। তাহলে যেখানেই কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক কেন দিচ্ছি, কারণ ইঞ্জিনিয়ারের সংখ্যা বার করতে বলেছি তাই জন্য কোয়েশ্চেন মার্ক। তাহলে যেখানেই কোয়েশ্চেন মার্ক সেখানেই আপসাইড অ্যারো। অ্যান্ড রিলেশনটা দেখলাম যখন ইনভার্স রিলেশন হচ্ছে, যে একজন বাড়লে আরেকজনকে কমাতে হবে, যখন দেখছি যেখানে কমাতে হবে সেখানে ডাউন সাইড, দেখছি যে যার সাথে যার ইনভার্স রিলেশন হলো, যেই হেডিংটা এই এক্সট্রিম রাইটে থাকা হেডিং এর, যেই হেডিংটা এক্সট্রিম রাইটে থাকা হেডিং এর সাথে ইনভার্স রিলেশন শো করছে, সেখানে আপ ডাউন সাইড অ্যারো দেবো আমরা, সেখানে সবসময় আমরা ডাউন সাইড অ্যারো দেবো। তাহলে ডাউন সাইড অ্যারো দিলাম। দেন এবারে নাম্বার অফ ডেজ কনস্ট্যান্ট রাখছি, নাম্বার অফ ইঞ্জিনিয়ার বাড়িয়েছি, তাহলে নাম্বার অফ ল্যাপটপও আমাদের বেশি বাড়াতে হবে। নাহলে নাম্বার অফ ডেজ যদি কনস্ট্যান্ট থাকে, নাম্বার অফ ইঞ্জিনিয়ার যদি আমি বাড়াই এবং তা সেই ক্ষেত্রেও নাম্বার অফ ল্যাপটপও যদি আমরা সেম রাখি, নাম্বার অফ ডেজও যদি সেম রাখি, তাহলে দেখবো কিছু ইঞ্জিনিয়ার যাদেরকে আমরা হায়ার করলাম তারা আইডল বসে আছে, তারা চুপচাপ বসে আছে, ডুইং নাথিং। ডুইং নাথিং কোনো ইঞ্জিনিয়ারকে হায়ার করা যায় না, হায়ার করে না কোনো কোম্পানি, বরং উল্টোটা করে, দুজনের কাজ একজনকে দিয়ে করায়। বাট এবার তো আমরা দেখছি নাম্বার অফ ইঞ্জিনিয়ার বেশি হায়ার করছি, যখনই নাম্বার অফ ইঞ্জিনিয়ার হায়ার করছি, যখন যখনই আমরা নাম্বার অফ ইঞ্জিনিয়ার বেশি হায়ার করছি, তাহলে নাম্বার অফ ল্যাপটপের সংখ্যা আমাদের বাড়াতে হবে। আর নাম্বার অফ ডেজ আমরা কনস্ট্যান্ট রাখতে পারছি তখন, বা কনস্ট্যান্ট থাকবে, কম্পালসারিলি নাম্বার অফ ডেজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে নাম্বার অফ ইঞ্জিনিয়ার বাড়ালে নাম্বার অফ ল্যাপটপও বাড়াতে হবে। তাহলে কিরম রিলেশন পেলাম? ডিরেক্ট রিলেশন পেলাম। কিরম পেলাম? ডিরেক্ট রিলেশন। তাহলে যেখানেই ডিরেক্ট রিলেশন পাবো সেখানেই আপসাইড অ্যারো দেবো। এক্সট্রিম রাইট যে হেডিংটা আছে তার সাথে অন্য হেডিং এ ডিরেক্ট রিলেশন পাচ্ছি, তাই জন্য এখানে আপসাইড অ্যারো আমরা দেবো। তাহলে আপসাইড অ্যারো দিলাম। তাহলে নাম্বার অফ ইঞ্জিনিয়ার is inverse relation, is in inverse relation with the number of days, keeping the number of laptops constant। এটা লিখতে হবে। এই যে অ্যারো গুলো আমরা দিয়েছি সেই অ্যারো গুলো স্টেটমেন্টে লিখে বুঝিয়ে দিতে হবে অ্যারো গুলো কেন দিয়েছি। আবার নাম্বার অফ ইঞ্জিনিয়ার, দেখো একটা উল্লেখযোগ্য বিষয়, একটা খুব ইম্পর্টেন্ট অবজারভেবল জিনিস, যে নাম্বার অফ ইঞ্জিনিয়ারের সাথেই কিন্তু আমরা সবসময় কম্পেয়ার করি, এক্সট্রিম রাইটে থাকা ভ্যালুটাকেই আমরা আগে লিখবো সবসময়। আমরা চাইলে কিন্তু এটাও আগে লিখতে পারতাম, এরমটা যদি ভাবি তাহলে ভুল ভাবছি। সবসময় এক্সট্রিম রাইটে যে থাকবে তাকেই আগে লিখতে হবে এবং তার সাথেই অন্য হেডিংদেরকে কম্পেয়ার করবো, কিপিং অল আদার হেডিংস আর কনস্ট্যান্ট। যদি আরেকটা এখানে কোনো হেডিং থাকতো, দ্যাট শুড অলসো রিমেন কনস্ট্যান্ট।
সেটাকেও কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে সমস্ত হেডিংদেরকে কনস্ট্যান্ট রেখে আমাদের কম্পেয়ার করতে হবে নাম্বার অফ ইঞ্জিনিয়ারের সাথে নাম্বার অফ ডেজের। নাম্বার অফ ইঞ্জিনিয়ারের সাথে নাম্বার অফ ডেজের আমাদের কম্পেয়ার করতে হবে। আমরা করলাম নাম্বার অফ ডেজের কম্পারিশন এবং বুঝলাম যে নাম্বার অফ ইঞ্জিনিয়ার যদি বাড়ে নাম্বার অফ ডেজ সেই ক্ষেত্রে কমে যাচ্ছে। তাহলে কিপিং নাম্বার অফ ল্যাপটপ কনস্ট্যান্ট, নাম্বার অফ ল্যাপটপ কনস্ট্যান্ট রেখে আমরা এরকম ধরনের ঘটনা দেখছি। আবার নাম্বার অফ ইঞ্জিনিয়ার বাড়াচ্ছি, তাহলে নাম্বার অফ ল্যাপটপও বাড়াতে হবে। নাম্বার অফ ল্যাপটপও বাড়াতে হবে যখন নাম্বার অফ ডেজ আমাদের কনস্ট্যান্ট থাকছে, নাম্বার অফ ডেজ আমাদের কনস্ট্যান্ট থাকছে, এরকম করছি। এবারে আমরা এই যে ঘটনাটা ঘটছে সেটা একটা স্টেটমেন্ট দিয়ে অবজার্ভ করি, তাহলে কি বুঝলাম? ইউনিটারি মেথডে একের ভ্যালু কত হয় সেটা ফাইন্ড করার পরই আমরা সমস্ত কিছু করতে পারি। তাহলে স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে করছি। তাহলে টু ম্যানুফ্যাকচার 180 ল্যাপটপস ইন 30 days, নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স আর নিডেড ইজ 40। লিখলাম এই প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া ছিল, প্রথম যে লাইনটা দেওয়া ছিল সেই লাইনটা আমরা লিখি এবং এই 40-কে আমাদের এক্সট্রিম রাইটে রাখতে হবে। স্টেটমেন্টটা ফ্রেম করবো এরম ভাবে, উই নিড টু ফ্রেম দ্য স্টেটমেন্ট লাইক দ্যাট, যে যেটা আমাদের রিকোয়ার্ড হেডিং আছে তার যে ভ্যালু তাকে এক্সট্রিম রাইটেই রাখতে হবে, তাকে একদম এক্সট্রিম রাইটেই রাখতে হবে। এরম ভাবে আমাদের সেন্টেন্সটা ফ্রেম করতে হবে মিনিংফুলি। তাহলে টু ম্যানুফ্যাকচার, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট মেনশনেবল জিনিস যেটা হচ্ছে ইন আ সিঙ্গেল স্টেটমেন্ট, ইন আ সিঙ্গেল সেন্টেন্স, একটা স্টেটমেন্ট যাই থাকছে সেটাকে এরকম কনসাইজ এবং প্রিসাইজ করে একটা সিঙ্গেল স্ট্রেট লাইনের মধ্যে, একটা সিঙ্গেল লাইনের মধ্যে তাকে আমাদের অ্যালোকেট করতে হবে। একটা সিঙ্গেল স্ট্রেট লাইনে যদি আমরা তাকে অ্যালোকেট না করতে পারি, দেন দ্যাট কেসে আমরা কি বলবো, যে আহ, লেখাটা ইউনিটারি মেথডের যে অ্যাকচুয়াল ফ্রেমিং সেই ফ্রেমিং স্ট্রাকচারে গন্ডগোল হয়ে যাচ্ছে। একটা স্ট্রেট লাইনের মধ্যেই রাখতে হবে, ডাবল স্ট্রেট লাইন করা যাবে না। মানে ইন 40 এই নিচে লিখবো এরকম করা যাবে না, বা এখানে নিচে লিখবো করা যাবে না। একটাই স্ট্রেট লাইনের মধ্যে ধরাতে হবে, সেই ফন্ট সাইজ কমিয়ে দিয়ে, লেখার বা যে ইয়েগুলো লেখাগুলো একটু ছোট করে দিয়ে, এনি হাউ স্টেটমেন্টটাকে একটুখানি ফ্রেম করে ঠিকঠাক মতো আমাদের একটা লাইনের মধ্যেই দরকার। তাহলে টু ফ্রেম 180 ল্যাপটপস ইন 30 days, নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স আর নিডেড ইজ 40। তাহলে টু ম্যানুফ্যাকচার 180 ল্যাপটপস ইন 1 day, নাম্বার অফ ইঞ্জিনিয়ার ইজ নিডেড কত হবে? প্রথম কথা, এই নাম্বার অফ ডেজ এর সাথে নাম্বার অফ ইঞ্জিনিয়ারের রিলেশন কিরকম ছিল? নাম্বার অফ ইঞ্জিনিয়ারের সাথে নাম্বার অফ ডেজ এর রিলেশন ইনভার্স ছিল। তাহলে ইনভার্স ছিল মানে ডাউন সাইড আরো, তাহলে যেখানেই ছিল ডাউন সাইড আরো বা যেই হেডিং এর সাথে যেই হেডিং এর আপসাইড ডাউন সাইড এরকম রিলেশন দেখবো, তার মানে এটা ইনভার্স রিলেশনে আছে। আর ইনভার্স রিলেশনে থাকলে একজন কমলে আরেকজন বাড়ে। তাহলে 30 days থেকে 1 days হচ্ছে, এটা কমে যাচ্ছে। 30 days থেকে 1 days হচ্ছে মানে কমছে, ভ্যালু কমছে। তাহলে ভ্যালু যদি কমে ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়াতে হবে। তাহলে ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়াতে গেলে মাল্টিপ্লাই করলে বাড়ে, ভ্যালু বাড়ে, ডিভাইড করলে ভ্যালু কমে। মাল্টিপ্লাই করলে ভ্যালু বাড়ে অ্যান্ড ডিভাইড করলে ভ্যালু কমে। তাহলে আমাদের করতেটা কি হবে? যেহেতু 30 days থেকে 1 days হয়ে যাচ্ছে, আমরা মাল্টিপ্লাই করবো নাকি ডিভাইড করবো? যেহেতু 30 days থেকে 1 days হয়ে যাচ্ছে, আমরা মাল্টিপ্লাই 40 × 30। বেশ, তাহলে কি বুঝলাম? যে ডেজ এর সাথে নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স এর রিলেশন ছিল ইনভার্স প্রপোর্শন। তাহলে ডেজ কমাচ্ছি, 30 থেকে 1 করেছি, ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়াবো। কি দিয়ে মাল্টিপ্লাই করে বাড়াবো? এই ওয়ান যে করলাম, ওয়ানের আগের যে প্রিভিয়াস যে ভ্যালু আছে দ্যাট ইজ 30, সেই 30-র সাথে প্রোডাক্ট করে বাড়াবো। আমরা বুঝেছি। টু ম্যানুফ্যাকচার 1 ল্যাপটপ, এবারে একটা ল্যাপটপ বানাতে একদিনে, ওই দিনটা সেম রাখতে হবে, একটা ল্যাপটপ বানাতে একদিনে কতজন ইঞ্জিনিয়ার লাগবে? তাহলে ল্যাপটপের সাথে ইঞ্জিনিয়ারের রিলেশন কিরকম ছিল? ল্যাপটপের সাথে ইঞ্জিনিয়ারের রিলেশন ডিরেক্ট ছিল। তাহলে ল্যাপটপ যখন কমছে ইঞ্জিনিয়ারও কমাতে হবে, ল্যাপটপ যখন কমছে ইঞ্জিনিয়ারও কমাতে হবে। কি দিয়ে ডিভাইড করে? কমাতে গেলে ডিভাইড করে কমাতে হয়, আর বাড়াতে গেলে মাল্টিপ্লাই করে বাড়াতে হয়। ডিভাইড করা মানে ডিনোমিনেটরে একটা ভ্যালু রাখা বা মাল্টিপ্লাই করা, আর মাল্টিপ্লাই করা মানে নিউমারেটরে কোনো একটা ভ্যালু মাল্টিপ্লাই করা, তাকেই আমরা বলছি মাল্টিপ্লাই করা অ্যাকচুয়ালি। যে বাড়াচ্ছি কোনো একটা ভ্যালুকে, ইনক্রিজ করছি বাই মাল্টিপ্লিকেশন, মানে নিউমারেটরে সেই ভ্যালুটাকে মাল্টিপ্লাই করছি ইনক্রিজ করার জন্য। দেন আমরা এখানে 1 ল্যাপটপ বুঝতে পারছি, 1 ল্যাপটপ, তাহলে 1 ল্যাপটপ মানে
একটা ল্যাপটপ, 180 খানা ল্যাপটপ থেকে একটা ল্যাপটপ হয়ে গেল, মানে ভ্যালু কমলো। ভ্যালু কমলো মানে ইঞ্জিনিয়ারও কমলো। কারণ আমরা দেখেছিলাম যে ল্যাপটপের সাথে ইঞ্জিনিয়ারের ডিরেক্ট রিলেশন আছে। ডিরেক্ট রিলেশন মানে একজন আপসাইড হলে আরেকজন আপসাইড। একজন আপসাইড হলে আরেকজন আপসাইড। তাহলে আমরা দেখছি, টু ম্যানুফ্যাকচার ওয়ান ল্যাপটপ ইন ওয়ান ডে, দ্য নাম্বার অফ ইঞ্জিনিয়ার আর নিডেড টু ম্যানুফ্যাকচার ওয়ান ল্যাপটপ ইন ওয়ান ডে, দ্য নাম্বার অফ ইঞ্জিনিয়ার আর নিডেড 40 × 30/180। 40 × 30/180। তাহলে 40 × 30/180 কেন করলাম? ডিভাইড করলাম। কেন ডিভাইড করলাম? ল্যাপটপ কমে গেল, আমাদের ইঞ্জিনিয়ারও কমালাম। কমাবো কিভাবে? ডিভাইড করে। এখন ল্যাপটপ বাড়াচ্ছি, 2700 ল্যাপটপ, টু ম্যানুফ্যাকচার 2700 ল্যাপটপ, আমাদের ইঞ্জিনিয়ারও বাড়বে। তাহলে ইঞ্জিনিয়ার বাড়াতে গেলে কোথায় রাখতে হবে 2700-কে? নিউমারেটরে রাখতে হবে। 2700-কে কোথায় রাখতে হবে? ইন দ্য নিউমারেটর, নিউমারেটরে রাখতে হবে। এখানে দেখছি নাম্বার অফ ডেজ 1 থেকে 200 হচ্ছে। নাম্বার অফ ডেজ বিকাম 1 to 200, 1 থেকে 200 নাম্বার অফ ডেজ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। নাম্বার অফ ডেজ দেখছি বেড়ে যাচ্ছে। তাহলে নাম্বার অফ ডেজ যদি বেড়ে যায়, আমার ইঞ্জিনিয়ার কমাতে হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ডেজ 1 থেকে 200 হচ্ছে মানে বাড়ছে, ইঞ্জিনিয়ারকে কমাতে হবে। তাহলে ইঞ্জিনিয়ার কমাবো কি হবে? এই 200 দিয়ে ডিভাইড করে দেবো। 200 দিয়ে ডিভাইড করার জন্য ডিনোমিনেটরে ভ্যালুটাকে রাখবো, তাহলেই 200 দিয়ে ডিভাইড হয়ে যাবে। এবার ক্যান্সেলেশন করে, যা যা ক্যান্সেল করার ক্যান্সেলেশন করে দেখছি আমরা 90 নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স আমাদের বেরোচ্ছে। তাহলে আমাদের রিকোয়ার্ড নাম্বার অফ ইঞ্জিনিয়ার যেটা খুঁজতে বলেছিল, সেটা আমরা 90 দেখতে পাচ্ছি, 90। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। আমরা আরো একটা অঙ্ক দেখছি এই ইউনিটারি মেথডে, খুব ভালো অঙ্ক। বলছে a garrison of 1000 soldiers have food for 70 days. After 20 days they are joined by 200 more soldiers. 20 দিন পর 200 জন সোলজার আরো অ্যাড হল। তাহলে হাউ লং দ্য রিমেনিং ফুড লাস্ট জানতে চেয়েছি, যে রিমেনিং ফুডটা কতদিনের জন্য লাস্ট করে। তাহলে প্রথম কথা, 1000 জন সোলজার ছিল, 70 ডেজ খেতে পাচ্ছিল। এখন 200 সোলজার আরো এলো, মানে 1000 জনের সাথে 1200 জন হয়ে গেল, 200 জন অ্যাড হলে 1200 জন হয়ে গেল। তাহলে সেই 1200 জন সোলজার কতদিন খেতে পারবে? এটাই আমরা ইন জেনারেল ভেবে থাকি। কিন্তু এই 20 ডেজ পর এই 200 সোলজার জয়েন করেছে। তাহলে 20 ডেজ ধরে কি এই 1000 সোলজার অভুক্ত ছিল? তারা কি হাঙ্গার স্ট্রাইকে ছিল? তারা কি খাওয়া দাওয়া করেনি, এরম ঘটেছে? একদমই নয়। একদমই নয়। তাহলে 20 ডেজ ধরে এই 70 জন সোলজারের, 70 ডেজ যে বাকি ছিল, সেই 70 ডেজের কিছু খাবার, সেখান থেকে 20 ডেজের যা খাবার হয় ফর 300, 1000 সোলজার, 20 ডেজের যা খাবার হয় তারা কনজিউম করেছে। অ্যান্ড তারা কনজিউম করার পর অনলি 50 ডেজের খাবার তাদের কাছে অবশিষ্ট আছে। অনলি ফিফটি ডেজের খাবার তাদের কাছে পড়ে আছে। তাহলে 50 ডেজের খাবার যদি তাদের কাছে পড়ে থাকে, 1000 সোলজারদের 50 ডেজের খাবার যদি পড়ে থাকে, দেন 1200 জন সোলজারদের কতদিন চলবে সেই খাবারটা? তাহলে কতদিন চলবে মানে কোশ্চেন মার্ক, যেখানেই কোশ্চেন মার্ক সেখানেই আপসাইড অ্যারো। আমরা এখন ভেবে দেখবো যে টাইমের সাথে নাম্বার অফ সোলজার কি নিয়ে রিলেট হচ্ছে? ফুড নিয়ে। ফুড নিয়ে রিলেট হচ্ছে। তাহলে ফুড রিমেন কনস্ট্যান্ট। ফুডটা যদি আমরা কনস্ট্যান্ট রাখি, তাহলে এই 50 জন, আহ যে 1000 সোলজার 50 ডেজ খেতে পারে, টাইম যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে নাম্বার অফ সোলজার্সকে কমাতে হবে। না হলে ফুডটা তো কনস্ট্যান্ট আছে, ফুড রিমেন কনস্ট্যান্ট, ফুডটা তো আমাদের কনস্ট্যান্ট আছে। তাহলে ফুড যদি কনস্ট্যান্ট থাকে, টাইম যত বাড়াচ্ছি, নাম্বার অফ সোলজার আমাদের কমাতেই হবে, তাহলে ম্যাচ করবে না। তাহলে বুঝলাম যে টাইমের সাথে নাম্বার অফ সোলজার ইন কেস অফ ফুড ইনভার্সলি প্রপোর্শনাল, যখন ফুড রিমেন কনস্ট্যান্ট। সেটা লিখছি স্টেটমেন্ট দিয়ে, যে টাইম ইন ডেজ ইজ ইন ইনভার্স রিলেশন উইথ নাম্বার অফ সোলজার্স কিপিং দ্য কোয়ান্টিটি অফ ফুড কনস্ট্যান্ট। কিপিং দ্য কোয়ান্টিটি অফ ফুড কনস্ট্যান্ট, ফুডের কোয়ান্টিটি কনস্ট্যান্ট হচ্ছে, কিপিং দ্য কোয়ান্টিটি অফ ফুড কনস্ট্যান্ট। বেশ হলো। এখন এইটাই, এই প্রথম যে স্টেটমেন্টটা, সেটা আমরা একটা লাইনে লিখবো। কিভাবে লিখবো?
For 1,000 soldiers, a garrison have food for 50 days. For 1,000 soldiers, a garrison have food for 50 days. 1,000 জন সোলজারের জন্য একটা গ্যারিসনে খাবার আছে 50 দিনের। তাহলে একজনের জন্য গ্যারিসনে কত দিনের খাবার থাকবে? জানি আমরা নাম্বার অফ সোলজার্স যখন কমবে তখন আমাদের ডেজ বাড়বে, কারণ ফুডটা শেষ করতে হবে। নাম্বার অফ সোলজার্স যখন কমবে ফুডটা বাড়বে, কারণ ইনভার্সলি প্রপোর্শন, ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশনে যখন 1,000 থেকে 1 হয়, নাম্বার অফ সোলজার কমে, তখন ডেজ কে বাড়াতে হয়। এবং বাড়াবো কি করে? মাল্টিপ্লাই করে। তাহলে 50 × 1,000 করবে। 1,200 জন সোলজার যখন হচ্ছে তখন গ্যারিসনে কি হবে? 50 × 1,000 ডিভাইডেড বাই 1,200। 50 × 1,000 ডিভাইডেড বাই 1,200। সমস্ত মাল্টিপ্লিকেশন ক্যালকুলেশন করলাম আমরা, 250/6 ক্যালকুলেট করে 41 হোল 2/3। 41 হোল 2/3 এটাই আমরা পাচ্ছি। তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ ডেজ ফর উইচ আ গ্যারিসন অফ 1,200 সোলজার্স লাস্ট ইজ 41 হোল 2/3। এটাই হবে আমাদের রিকোয়ার্ড আনসার, যেটা জানতে চাচ্ছি। দ্যাট শুড বি আওয়ার রিকোয়ার্ড আনসার, যেটা আমাদের জানতে চাচ্ছি। আমরা আরেকটা অঙ্ক দেখছি আমাদের ইউনিটারি মেথডে। ইনভার্স রিলেশন, ডাইরেক্ট রিলেশন সব মিলিয়ে মিশিয়ে কিছু অঙ্ক দেখছিলাম। তাহলে আরেকটা অঙ্ক দেখছি যেখানে বলেছে a piece of work can be done in 30 days working 9 hours a day. In how many days can it be done working 8 hours a day? একটা কাজ, একটা গোটা কাজ, সেটা 30 দিনে শেষ করা যায় 9 ঘন্টা প্রতিদিন কাজ করে। একটা গোটা কাজ 30 দিনে শেষ করা যায় 9 ঘন্টা প্রতিদিন কাজ করে। তাহলে বলো যে ওই পার্টিকুলার পিস অফ ওয়ার্কটা 8 ঘন্টা প্রতিদিন কাজ করে কতদিন লাগতে পারে শেষ করতে? তাহলে আমরা টাইম দেখছি ইন ডেজ is in inverse relation with the working hours. Time in days is in inverse relation with the working hours. কেন? টাইম যদি আমি বাড়াই তাহলে প্রতিদিনের সময় কমাতে হবে, নাহলে কাজটা আগেই শেষ হয়ে যাবে। টাইম আমি বাড়িয়ে দিয়েছি, অ্যান্ড প্রতিদিনের কাজ আমি দেখছি যে সেটা কনস্ট্যান্ট আছে, টাইম বাড়িয়ে দিয়েছি। তাহলে যাদেরকে, যারা কাজ করছে বা ওয়ার্কার বা হোয়াট এভার, যাই কাজ করছে বা যারাই কাজ করছে, তারা আইডল বসে থাকে। তাহলে ওয়ার্কটা এখানে কনস্ট্যান্ট আছে, কিপিং ওয়ার্ক কনস্ট্যান্ট। ওয়ার্ক যদি কনস্ট্যান্ট থাকে, টাইম যদি বাড়াই, তাহলে ওয়ার্কিং আওয়ার কমাতে হবে। উল্টোটা, যদি ওয়ার্কিং আওয়ার বেড়ে যায় তাহলে এক সময় কম লাগবে। প্রতিদিন আমি দুটো করে অঙ্ক করতে পারি, করলে আমি 30 ডেজে 60খানা অঙ্ক করতে পারবো। সেটাই যদি আমি প্রতিদিন 4টে করে অঙ্ক করতে পারি, তাহলে 30 ডেজে আমি 120খানা অঙ্ক করতে পারবো। তাহলে প্রতিদিনের ওয়ার্কিং আওয়ার বাড়িয়ে দিলে নাম্বার অফ ওয়ার্কও বেশি হবে এবং টাইম আমার কম লাগবে। টাইম আমার কম লাগবে। তার মানে টাইম ইজ ইন ইনভার্স রিলেশন উইথ দ্য ওয়ার্কিং আওয়ার। তাহলে টাইম যদি আপসাইডারও হয়, ওয়ার্কিং আওয়ার ডাউন সাইডারও হয়। টাইম যদি আপসাইডারও হয়, তাহলে ওয়ার্কিং আওয়ার ডাউন সাইডারও হয়, কারণ ইনভার্স রিলেশন আছে যখন ওয়ার্কটা কনস্ট্যান্ট আছে। তাহলে আমরা স্টেটমেন্টে কি লিখবো? স্টেটমেন্টে লিখবো ওয়ার্কিং 9 hours a day, a piece of work can be done in 30 days। তাহলে ইন ওয়ান ওয়ার্কিং 1 hour a day, তাহলে 9 ঘন্টা প্রতিদিন কাজ কর, সেখান থেকে 1 ঘন্টা হয়ে যাচ্ছে, মানে সময়টা প্রতিদিনের সময় কমে যাচ্ছে। এবং আওয়ার্স আ ডে, সেটা ডেজ এর সাথে ইনভার্সলি রিলেশন, এটাই দেখেছি। তাহলে 1 hours a day, এইটা যখন ঘটবে তখন ডেজটা বেড়ে যাবে। কেউ 1 ঘন্টা প্রতিদিন কাজ করে তার সেই কাজটা শেষ করতে অনেক বেশি দিন লাগবে। আরো কত বেশি লাগবে? 1 হওয়ার আগে যে ভ্যালুটা এক্সপ্রেস ছিল সেই ভ্যালুটার সাথে প্রোডাক্ট করে দিতে হয়, দ্যাট ইজ 30 × 9। তারপরে 1 ঘন্টা প্রতিদিন থেকে যখন 8 ঘন্টা প্রতিদিন হচ্ছে, 8 hours a day হয়ে যাচ্ছে, তাহলে পিস অফ ওয়ার্ক ক্যান বি ডান ইন 30 × 9/8। পিস অফ ওয়ার্ক ক্যান বি ডান ইন 30 × 9 ডিভাইডেড বাই 8।
8 দিয়ে ডিভাইড করবো। কেন ডিভাইড করবো? 1 ঘন্টা প্রতিদিন থেকে 8 ঘন্টা প্রতিদিন হচ্ছে, 1 আওয়ার্স এ ডে থেকে 8 আওয়ার্স এ ডে হচ্ছে, তাহলে সময়টা প্রতিদিনের সময় বেড়ে যাচ্ছে। প্রতিদিনের সময় বেড়ে যাচ্ছে মানে সময়, মানে টাইম, ডেজ কে আমায় কমাতে হবে। ডেজ কে কমানোর উপায় ডিভাইড করা। ডিভাইড কি দিয়ে করব? যেটা দিয়ে বাড়াচ্ছি আমি ভ্যালুটা, দ্যাট ইজ 8 আওয়ার্স এ ডে, সেটা দিয়ে ডিভাইড। তার আগের ভ্যালুটা দিয়ে ডিভাইড করবো নাকি? যখন 1 হচ্ছে তখন তার আগের ভ্যালু দিয়ে হয় মাল্টিপ্লাই নাহলে ডিভাইড। কারণ 1 দিয়ে মাল্টিপ্লাই করলেও যা হয়, ডিভাইড করলেও তা হয়। তাহলে আমরা দেখলাম 30 × 9 ÷ 8 হচ্ছে, অ্যান্ড ক্যান্সেল করলাম। 2 দিয়ে 15, 2 দিয়ে 4, 15 × 9 135 ÷ 4, 33 হোল 3/4। এটাই হবে আমাদের রিকোয়ার্ড আনসার, যেটা খুঁজতে বলেছে। 8 আওয়ার্স ওয়ার্কিং ডে প্রতিদিন কাজ করলে কত দিন লাগবে কাজটা শেষ করতে, সেটা হচ্ছে 33 হোল 3/4। আমরা আরো একটা অঙ্ক দেখছি। আহ আমরা আরো একটা অঙ্ক দেখছি আমাদের ইউনিটারি মেথডের। বলছে, ইফ 12,000 men can be killed in an hour's firing 1 round in 4 minutes। 1 রাউন্ড মানে একটা বুলেট, একটা বুলেট ফায়ার হচ্ছে প্রতি 4 মিনিটের ইন্টারভাল। এটা হচ্ছে 1 রাউন্ড ইন 4 মিনিট। একটা বুলেট ফায়ার হচ্ছে অ্যাট দ্য ইন্টারভাল অফ 4 মিনিট। একটা বুলেট ফায়ার হচ্ছে অ্যাট দ্য ইন্টারভাল অফ 4 মিনিট। হাউ মেনি মেন ক্যান বি কিল্ড ইন দ্যাট টাইম ফায়ারিং 1 রাউন্ড ইন 5 মিনিটস? কিছু একটা সময় লাগছে এই পার্টিকুলার 4 মিনিটের ইন্টারভ্যালে 12,000 লোককে মারতে, একদম গুলি করে কিল করে দেওয়া হচ্ছে। দেন বলো, 5 মিনিটের ইন্টারভাল যদি এটা হয়, 5 মিনিটের ইন্টারভাল যদি ঘটে, এই ফায়ারিং এর যে এক একটা রাউন্ডের ইন্টারভাল যদি 5 মিনিট করে ঘটে, তাহলে কতজনকে হত্যা করা যাবে? হাউ মেনি মেন ক্যান বি কিল? তাহলে নাম্বার অফ মেন আমাদের জানতে চেয়েছে। নাম্বার অফ মেন রাইট, এক্সট্রিম রাইটে রাখলাম। আর ইন্টারভাল অফ ফায়ারিং ইন মিনিটসে দেওয়া, সেটা বলে দেওয়া আছে, সেটা আমরা লেফটে রাখবো। 4 মিনিটের ইন্টারভালে কোনো একটা পার্টিকুলার টাইম পিরিয়ড ধরে যখন একটা ফায়ারিং করছি, তখন সেটা 12,000 লোককে আমি কিল করতে পারছি। হুম। তাহলে যদি আমি এই ইন্টারভালটা কমিয়ে দিই, তাহলে আরো বেশি লোক মারতে পারবো। আর যদি ইন্টারভালটা বাড়িয়ে দিই, তাহলে কম লোক মারতে পারবো। তাহলে ইনভার্স রিলেশন আছে নাম্বার অফ মেনের সাথে ইন্টারভাল অফ ফায়ারিং, এটা ইনভার্স রিলেশনে আছে। ইন্টারভাল অফ ফায়ারিং যত কমাচ্ছি, তত নাম্বার অফ বেন বেশি মারতে পারবো। ইন্টারভাল অফ ফায়ারিং যত কমাচ্ছি, তত বেশি নাম্বার অফ লোক মরবে। ইন্টারভাল অফ ফায়ারিং যত বাড়াচ্ছি, তত কম নাম্বার অফ লোক। তাহলে নাম্বার অফ ডেড মেন ইজ ইন ইনভার্স রিলেশন উইথ দ্য ইন্টারভাল অফ ফায়ারিং। আমরা বলতে 4 মিনিট ইন্টারভালে ফায়ারিং এ দ্য নাম্বার অফ মেন ক্যান বি কিল্ড হচ্ছে 12,000। 4 মিনিটের ইন্টারভালে কতজন লোক মারতে পারি? 12,000 লোক মারতে পারি। 1 মিনিটের ইন্টারভালে অফ ফায়ারিং দ্য নাম্বার অফ মেন ক্যান বি কিল্ড কত? আমরা দেখেছি ইনভার্স রিলেশন থাকলে, যখন এই ইউনিটারি মেথডে এই ইউনিট ভ্যালু চলে আসে, তখন আমাদের ইউনিট ভ্যালু চলে আসে, তখন আরেকটা দিকে ভ্যালু মাল্টিপ্লাই করে বাড়াতে হয়। ইউনিট ভ্যালু তখনই আসে যখন কমাচ্ছি। ইউনিটে চলে আসা মানে কমে যাওয়া, ইউনিটে চলে আসা মানে কমে যাওয়া। তাহলে যখন কমে যায়, ইউনিটে চলে আসে, তখন মাল্টিপ্লাই করে বাড়িয়ে নিতে হয়। ইনভার্স রিলেশন আছে এর, তাই জন্য মাল্টিপ্লাই করে বাড়াতে হয়। তাহলে 12,000 × 4 করছি। আবার যখন 1 মিনিট থেকে 5 মিনিট হচ্ছে, মানে ভ্যালুটা বেড়েছে। 1 মিনিট থেকে 5 মিনিট হচ্ছে মানে ভ্যালুটা বেড়েছে। তাহলে ভ্যালু যখন বেড়েছে, তখন আমাদের এখানে লোক সংখ্যা কমবে। যে মৃতের লোক সংখ্যা, নাম্বার অফ মেন কিল্ড, সেটা কমবে। তাহলে ডিভাইডেড বাই 5 করবো। তাহলে 12,000 × 4 ÷ 5। ক্যান্সেলেশন ক্যালকুলেশন করে আমরা 9600 নাম্বার অফ মেন ক্যান বি কিল্ড। তাহলে 1 মিনিটের ইন্টারভাল যদি হয়, 4 মিনিটের জায়গায় 1 মিনিটের ইন্টারভাল যদি হয়, তাহলে 9600 মেন মৃত
আহ মারা যাবে, ক্যান বি কিল্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড নাম্বার অফ মেন যারা মারা যাবে, জানতে চেয়েছিল, আমরা বের করতে পেরেছি।